সতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হিন্দু ধর্মে এই লাইনের গুরুত্ব অপরিসীম। উত্তরাঞ্চলের হিমালয় থেকে যাত্রা শুরু করে প্রায় 2500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মা গঙ্গা যেখানে এসে বঙ্গোপসাগরে মিলিত হয়েছেন, সেই পবিত্র মিলন স্থানের নামই হল গঙ্গাসাগর। পৌরাণিক কাহিনী অনুসারে এই স্থানেই কপিল মুনির অভিশাপে ভস্ম হওয়া সূর্যবংশী রাজা সগরের 60,000 পুত্রকে উদ্ধার করতেই মর্তে এসেছিলেন মা গঙ্গা। গঙ্গার পবিত্র স্পর্শে তারা মোক্ষ লাভ করেছিলেন। আর সেই প্রাচীন কাল থেকেই বিশ্বাস, মকর সংক্রান্তির পুণ্যতিথিতে এই পবিত্র সঙ্গমে একবার ডুব দিলেই মানুষের জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এবং পুণ্য অর্জন করা যায়। তবে শুধু মেলার সময় নয়, বছরের যে কোনো সময়েই আপনি মা গঙ্গার এই পবিত্র মিলনস্থানে আসতে পারেন। বছরের 365 দিনই পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে এই গঙ্গাসাগরে। এখানকার শান্ত সমুদ্র সৈকত আর কপিল মুনির আশ্রম আপনার মনে একটি অদ্ভুত শান্তি এনে দেবে। গঙ্গাসাগর মেলার সময় ছাড়া বাকি সময়গুলোতে কেমন থাকে গঙ্গাসাগর আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। তো এই গঙ্গাসাগর যাওয়ার জন্যে আমি চলে আসলাম 8 নম্বর লটঘাটে, কাকদ্বীপে। আপনারা চাইলে কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে যে কোনো টোটো অটোতে বললে 8 নম্বর লটঘাট নামিয়ে দেবে। তো আমরা বাইক নিয়ে এসেছি, তো ভাড়া নিল দেখাবো। শুধু গাড়ির ভাড়া 72 টাকা আর মানুষের ভাড়া 9 টাকা করে, মানে শুধু গাড়ি 72 টাকা নিয়েছে। বাপরে! আর 11:30 আমাদের ফেরি। প্রচুর মানুষ। গঙ্গাসাগর প্রতি বছরই যাওয়ার একটা ভিড় থাকে। 11:30 আমাদের লঞ্চ। তো যাই সামনের দিকে এগিয়ে। এটাই কিন্তু 8 নম্বর লটঘাট। ওই সব মানুষ ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাইকগুলো পরপর রাখা রয়েছে, মানে এখনও ছাড়েনি, লঞ্চ মানে ঢোকেনি এখনও। এই যেমন এই গাড়ি আছে, তো টিকিট দেখিয়ে ভিতরে চলে আসলাম। এই লাইন দিয়ে সোজা যেতে হবে, ওই সামনে লঞ্চ। এই গঙ্গাসাগরে বললাম আপনাদের সারা বছর প্রচুর ভিড় থাকে। জানি না এখন সিট পাওয়া যাবে কি না, যাই দেখি। তো লঞ্চের টাইম ছিল 11:30টায়, একটু লেট করেছে আজকে। তো এখন চলে এসছে, ওখানে লঞ্চ দিয়ে দিয়েছে। এটাতে করেই আমাদের এখন যেতে হবে। ভিড়টা দেখুন শুধু, কত মানুষ গঙ্গাসাগর যায় প্রতিটা দিন। ওরে বাপরে, ভিড়টা দেখুন শুধু, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। প্রচুর ভিড় লঞ্চের উপর। দেখুন এভাবে সব বাইক তুলছে। বাইক তোলাটাও কিন্তু বেশ সমস্যা। দেখুন দেখতে দেখতে লঞ্চ আরও ভরে গেল। এত মানুষ প্রতিদিন গঙ্গাসাগরে যায়, আবার গঙ্গাসাগর থেকে আসে, বুঝলেন? বেচারা গাড়ি তুলতে পারছে না, ওদিকে সব গাড়ির লাইন পড়ে গেছে। তো লঞ্চ ছেড়ে দিল। এখান থেকে গঙ্গাসাগর যেতে সময় লাগবে 20 মিনিট মতো। আজ বিশাল জোয়ার, মানে ভরা কটাল চলছে, প্রচণ্ড ঢেউ আর ভিড়ও প্রচণ্ড। হ্যাঁ, ওঠুন ওঠুন ওঠুন, আস্তে আস্তে ওঠুন, আস্তে আস্তে ওঠুন। ঠিক আছে। বয়স্ক মানুষ শুনি, মানে এখন তুলছে, জোয়ার চলছে যেহেতু, সেই কারণে অসুবিধা আছে। গাড়ি তোলাও একটা ঝামেলার। আর একজন বয়স্ক মানুষ রয়েছে, রাজেশ দা, যে ওখান থেকে গাড়ি নিয়ে আসবে, দেখেই বুঝতে পারছেন যে কতটা দুলছে, মানে এতটাই ঢেউ। স্টার্ট দাও, দেখি দেখি একটু। মাল রয়েছে, একটা সমস্যা।
এত গাড়ি, মানে এত এত মানুষ, কোথায় কোথায় নিয়ে যাবে এটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। দেখুন তো আমাদের লঞ্চটি ছেড়ে দিল, ছেড়ে আমরা গঙ্গাসাগরের দিকে রওনা দিয়েছি। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা গঙ্গাসাগর আইল্যান্ড, আর এখানে একটি আইল্যান্ড দেখা যাচ্ছে, এটি কিন্তু ঘোড়ামারা আইল্যান্ড। এই দেখুন এটা ঘোড়ামারা আইল্যান্ড। ওই সামনের ওই আইল্যান্ডে যাবো আমরা, ওটা হচ্ছে গঙ্গাসাগর আইল্যান্ড। আর ঢেউটা দেখে বুঝতে পারছেন কত ঢেউ। এখানে পরিযায়ী অনেক পাখি থাকে, পাখিগুলো দেখা যাচ্ছে না, খুব কম দেখা যাচ্ছে। অনেক পাখি যায় লঞ্চের সাথে সাথে। বর্ষাকালে একটু হয়। পৌঁছে গেলাম আমরা গঙ্গাসাগর, অ্যাকচুয়ালি সাগর আইল্যান্ড এটা। তো সাগর আইল্যান্ডে আমরা এখন পৌঁছে গেলাম, নেমে গেলাম। কত মানুষ নামছে দেখুন, প্রচুর মানুষ। তারপরে মোটরসাইকেল তুলেছে, মানে বিশাল সমস্যা। দেখুন নামছে, দেখুন কত মানুষ, এত মানুষ এই লঞ্চে করে আসলো। আর এই সাগর আইল্যান্ড কিন্তু সবথেকে বড় আইল্যান্ড এই সুন্দরবনের। গাড়ি তুলতে কতটা অসুবিধা, এইভাবে গাড়ি তুলতে হচ্ছে, বেশ সমস্যা। মানে গাড়ি তোলাও তো সমস্যা নাকি। তো এবার রাজেশ দারটা কীভাবে তুলবে রাজেশ দাই জানে। আর এই লঞ্চটাই করে আবার চলে যাবে এখন 8 নম্বর লটঘাট। মানে এটাও পুরো ভরে গেছে, মানে যাওয়া আসা প্রত্যেকটা লঞ্চই খালি থাকে না, সব ভরে যায়। দেখুন এবার রাজেশ দা এইভাবে উঠাচ্ছে। চাকা ঘুরে যাচ্ছে। দাঁড়াও, ইনি উঠে যাক। ও শেষ পর্যন্ত হলো। মানে বাইক উঠানো নামানো সবই সমস্যা। বিশাল বাজে অবস্থা। মানে সত্যি বলতে বাইক উঠানো নামানো একটা মানে বিশাল সমস্যার ব্যাপার। তারপরে এইসব মানুষজন দেখুন সব মনে হয় হাসপাতাল বা ডাক্তারের কাছে গিয়েছে। আপনি কি ডাক্তার দেখাতে গিয়েছিলেন? বুঝেছেন, এইসব মানুষজন সব ওপাশে গিয়েছিল ডাক্তার দেখাতে, কারণ ভরসা কিন্তু ওপাশেই। এপাশেও সাগরদ্বীপে বড় আইল্যান্ড, এখানে থাকার কথা, হাসপাতাল যত সম্ভব রয়েছে। তো যাই, এবার গিয়ে আমরা এখন একটা থাকার জন্য জায়গা খুঁজবো। প্রচণ্ড গরম, আর এখানে নদীর পাড়ে হাওয়া দিচ্ছে, ওর জন্য গরমটা খুব একটা অনুভব হচ্ছে না। কিন্তু এখন আমাদের প্রয়োজন একটা রুম নেওয়ার। দেখি রুম এখন অফ সিজনে কত টাকা ভাড়া বলে। আর বাইরে বেরিয়ে গেলাম, এখানে কিন্তু একটি মন্দির রয়েছে, আর এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে, ডাব, আখের রস এইসব বিক্রি হচ্ছে। আর সামনে এই যে এখানে টোটো, সব কিছু অটো সব কিছু পাওয়া যাবে একদম ওই কপিলমুনি আশ্রমের ওখানে যাওয়ার জন্যে। এটাই কিন্তু ফেরিঘাটের বাইরে সব দোকানপাট রয়েছে। এই যে আখের রস রয়েছে এখানে, আর ডাব বিক্রি হচ্ছে। মানে গরমে এগুলো একটু দরকারও। দেখুন এখান থেকে গঙ্গাসাগর এখনও 30 কিলোমিটার যেতে হবে। তো আমরা বাইক নিয়ে এসেছি, আমরা রওনা দিলাম। টানা 30 কিলোমিটার গাড়ি চালিয়ে রাজেশ দাই চালাচ্ছে, আমরা গঙ্গাসাগর পৌঁছাবো। আর এই ঘাটের থেকে আপনারা এখান থেকে বাস পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন, আরও বিভিন্ন রকম ম্যাজিক গাড়ি রয়েছে, সেইগুলোতে কিন্তু আপনারা চলে যেতে পারবেন। আর সবথেকে ভালো হয় বাসে। 30 কিলোমিটার টোটোতে গেলে অনেকটা সময় লাগবে। আপনারা যদি বাসে চলে যান, বাসে আপনারা মানে হয়তো 20-30 টাকা ভাড়া নেবে যত সম্ভব, আপনারা সহজেই পৌঁছে যেতে পারবেন। তো আর আমরা
আমরা এখন এসেছি বৈশাখ মাস, মানে প্রায় শেষের দিকে, প্রচণ্ড গরম। তো এই গরমে একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে গেল। আর এই গঙ্গাসাগর আইল্যান্ড কিন্তু এই সুন্দরবনের সবথেকে বড় আইল্যান্ড। আর ওপাশে রয়েছে ঘোড়ামারা সবথেকে ছোট, আর গঙ্গাসাগর সবথেকে বড়। আর এই গঙ্গাসাগর আইল্যান্ডের একটা জিনিস কি, এখানে রাস্তাঘাট মানে খুব সুন্দর। কারণ এই গঙ্গাসাগর মেলার জন্যে এখানে রাস্তাঘাট সবসময় একদম দারুণ সুন্দর করে রেখে দেয়। দেখুন, একদম তেলের মতন রাস্তা। তো বাস স্ট্যান্ডের সামনে থেকে আমরা এগিয়ে আসলাম, এগিয়ে এসে ডান দিকেই কপিলমুনির আশ্রম। তো এটা যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা কিন্তু কপিলমুনি আশ্রমের রাস্তা। আর এইসব বাস রয়েছে রাস্তার পাশে, দেখেছেন? এগুলো কিন্তু যখন গঙ্গাসাগরের মেলা হয় তখন এইসব মাঠে বিভিন্ন রকম টেন্ট মতন করা হয়, সেসব বাস কিন্তু এখানে রাখা রয়েছে। আর এই কপিলমুনি আশ্রমে যাওয়ার পথে এই রাস্তাটা দেখুন কতটা সুন্দর এবং সাজানো গোছানো। আর এখানে কিন্তু এগুলো সব বিভিন্ন রকম হোটেল রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের পথের সাথেই। আর এইসব বিভিন্ন হোটেল রয়েছে এখানে থাকবার জন্যে। এই যে চলে আসলাম কপিলমুনি আশ্রমের বা মন্দিরের একদম সামনে। এটাই কিন্তু কপিলমুনির আশ্রম, সেই মন্দির, এটি কপিলমুনি মন্দির। অবশেষে এসে পৌঁছেছি একদম কপিলমুনি আশ্রমের সামনে। দেখতেই পাচ্ছেন, এই যে পিছনে রয়েছে কপিলমুনি মন্দির, আর সামনে ওখানে যে পুণ্য স্নান, সেটা কিন্তু মানে সবাই স্নান করে আসছে, এসে তারপরে কিন্তু এই মন্দিরে প্রবেশ করে পুজো দিতে হবে। স্নান না করে আসলে কিন্তু মন্দিরে প্রবেশ করা উচিত না, এবং মানে যায়ও না কেউ আর কি। আর এখন আমরা এখান থেকে যাব, একটা রুম নেব, কারণ প্রচণ্ড গরম। একটা রুম না নিলে মানে থাকা যাবে না। আমাদের প্ল্যান রয়েছে আমরা কালকে সকালে গঙ্গা স্নান করব, গঙ্গা স্নান করে তারপর আমরা মানে কপিলমুনি আশ্রমে পুজো দেবো। তো এখন যাই, গিয়ে দেখি একটা রুম কোথায় পাওয়া যায় এবং কত দাম নেয়, এখন বর্তমানে কত রেট আছে রুমে, সেটাও আপনাদের জানাবো। তো যাই দেখি একটা রুম খুঁজি। আর যা গরম পড়েছে, এখন এসি রুম না হলে মানে থাকা খুবই মুশকিল। তো যাই, এখন একটা রুমের সন্ধানে যাই, আগে গিয়ে একটু রুম খুঁজি। তো আমরা চলে এলাম একটি গেস্ট হাউসের সামনে, দাস গেস্ট হাউস। তো এটা হলো রিসেপশান। এখন যাই ভিতরে, দেখি কত টাকা ভাড়া বলে। এসি রুম লাগবে, এসি রুম ছাড়াই গরমে থাকা একদমই অসম্ভব। তো এই যে গেস্ট হাউসের রুমগুলো, কত টাকা ভাড়া বলে দেখি। তো রুম কনফার্ম হলো 1200 টাকা এসি রুম। দেখি আমাদের কোন রুমটা দিয়েছে। দেখুন, এই যে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে এই যে দৃশ্য। আর এই লেবু গাছটায় অনেক লেবু হয়েছে। আর এই যে আমাদের রুম 7 নম্বর দিয়েছে বলছে, 7 নম্বর রুম। এটা তো 7 নম্বর, এটাই আমাদের দিয়েছে। তো ব্যাগটা রাখি আগে। মাসি ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছে। আচ্ছা, সিজনে এসি রুমের কত থাকে ভাড়া? ওরকম, আচ্ছা। তো ওই রুমটা পরিষ্কার করে দিল, দেখলেন তো ওই জেঠিমা ঝাড় দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। আর এখানে কিন্তু ওনাদের ক্যান্টিনও রয়েছে, এখন খোলা নেই যেহেতু, বলছে একটু মানে সিজনে মানে ক্যান্টিনটা চালু রাখে। আর এখন সিজন না যেহেতু, সেই কারণে ক্যান্টিনটা
বন্ধ রয়েছে। আর পাশে হোটেল বললো, অন্নপূর্ণা নামে হোটেল রয়েছে, আর একটা কী নাম যেন বললো, তো সেখানে মোটামুটি ভালো খাবার দাবার পাওয়া যায়। যাই হোক, এখন যাই রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো একটুখানি পরেই, কারণ এখন রোদের বিশাল তাপ। একটু ফ্রেশ না হয়ে এখন মানে বেরোনো সম্ভবও নয়। একটু ফ্রেশ হই, তারপরে যাব মন্দিরের দিকে। এই যে কপিল মুনির আশ্রম, আর সামনে সুন্দর কিন্তু এভাবে সাজানো রয়েছে। এই যে একজন শঙ্খ হাতে ধরে রয়েছে, আর এপাশে এই যে কপিল মুনি বসে রয়েছে, সুন্দর একটি মূর্তি করা, আর ওপাশে কিন্তু রয়েছে মহাদেব। দেখুন এই যে এখানে মহাদেব বসে রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে, আর এর ভিতরে ডালার মানে যেসব দোকানগুলো সেগুলো রয়েছে, ওপাশেও রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। আর যখন গঙ্গাসাগরে মেলা হয় তখন এত লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, মানে তখন কিন্তু প্রচুর ডালার দোকানে ভিড় পড়ে যায়। সেই কারণে এতগুলো ডালার দোকান, এখন তো অনেক বন্ধ রয়েছে, কিন্তু মেলার সময় কিন্তু প্রচুর আরও দোকান বসে, এবং এই দোকানগুলো প্রত্যেকটা খোলা থাকে, একটাও দোকান কিন্তু বন্ধ থাকে না। আর বিভিন্ন জায়গা তো আরও দোকান বসেই আর কি। তো এটাই কিন্তু সেই স্থান। এই জায়গাটা দারুণ, একদম সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে এই জায়গাটা। আর এটা একদম কপিল মুনি আশ্রমের সামনে, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে গঙ্গার ঘাট, ওখানে গঙ্গা স্নান করা হয়। তো গুড মর্নিং। গঙ্গাসাগরে আজ আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল আমরা চলে আসলাম একদম সাগরের পাড়ে। এখন স্নান করব, স্নান করে তারপর যাব কপিল মুনি আশ্রমে পুজো দিতে। মন্দির যথাসম্ভব মনে হয় 10টা পর্যন্ত খোলা থাকে, এখন বাজে সকাল 7টা। তো একদম রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি, যেখানে এইভাবে সিঁড়ি করা ছিল, সেই সিঁড়িটা এখন দেখা যাচ্ছে না। মানে স্নানের জায়গা আগে ওদিকে ছিল, কিন্তু এখন সেই স্নানের জায়গা এদিকে হয়ে গেছে, মানে ওখানে ভেঙে চুরে খুব খারাপ অবস্থায় রয়েছে। তো এই দেখুন, তো এটাই হলো সেই, এখন বর্তমানে মানুষজন এখানেই স্নান করছে। অ্যাকচুয়ালি ওদিকে এখন কাদা, এদিকে বালি রয়েছে, ওদিকে মাটি ফেলে, মানে ওখানে সুন্দরভাবে হয়তো বাঁধানোর কোনো কাজ চলছে, সেই কারণে ওদিকে মাটি ফেলা রয়েছে। আর এদিকে রয়েছে পুরো বালি। তো এই দিক থেকেই নেমে আমরা এখন যাব স্নান করতে, থেকেই নেমে এখন স্নান করব। এখন সকাল 7টা হলেও কিন্তু প্রচুর মানুষ স্নান করছে, কারণ কপিল মুনি আশ্রম যথাসম্ভব 10টায় মনে হয় বন্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন ডাব, সকালবেলায় ডাব খেতে চাইলে এখানে ডাবও পাওয়া যাবে। এই যেখানে ডাব রয়েছে, ডাব খেতে চাইলে সেটাও ব্যবস্থা রয়েছে। আর গঙ্গাসাগরে আসলে প্রায় বিভিন্ন জায়গাতে দেখতে পারবেন এইভাবে মা গঙ্গাকে সুন্দরভাবে রাখা রয়েছে। এখানে দেখলাম ওই সামনের দিকেও রয়েছে কপিল মুনি আশ্রমের সোজাসুজি যে বীজটা, ওখানেও দেখলাম। তো যাই, এখন স্নান করি, স্নান করে তারপর পুজো দেব। আর এই গঙ্গাসাগরে বছরে প্রায় প্রত্যেক দিনই দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে, মানে এই গঙ্গার সাগরে পুণ্য স্নানের জন্যে। বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসে, মানে প্রতিদিনই মোটামুটি ভিড় থাকে বাইরের লোকের। তো এই যে আমি চলে এলাম ধীরে ধীরে একদম সাগর পাড়ে, আর এখন জোয়ার চলছে, এখন জোয়ার চলছে। তো যাই, স্নানটা করে নিই, আর দেরি করবো না। শুনেছি জোয়ারের জলে স্নান করা নাকি ভালো, মানে জোয়ারের জলে স্নান করলেই মানে ভালো হয়। যাই, এখন স্নানটা সেরে নিই। বহু দিনের আশা ছিল গঙ্গা স্নান করব, মানে গঙ্গার এই সাগরে স্নান করব। তো এখানে কিন্তু মা গঙ্গা 2500 কিলোমিটার পাড়ি দিয়ে এসে সাগরে মিলিত হয়েছে, এটাই কিন্তু সেই স্থান। তো যাই, এখন পূর্ণ স্নান সেরে নিই, এটা আমার জীবনের প্রথমবার।
হর হর মহাদেব। তো সাগরে এই স্নানটা কমপ্লিট হলো। এখন ফিরে যাব রুমে। সেখান থেকে মানে যে ড্রেসটা পরিবর্তন করে আমরা যাব কপিলমুনির আশ্রমে পুজো দিতে। তো দেখতে থাকুন, সব কিছু দেখাবো। এইদিকে সমুদ্র, আর এইদিকে দেখুন কত মানুষজন এইভাবে কাপড় দিয়ে ঘর করে এখানে রয়েছে। কি বৃষ্টি হয় সব কিন্তু ভিজে যাবে। সব মানুষজন এভাবে কাপড় দিয়ে ঘর করে রয়েছে। জানি না এনারা কোথা থেকে এসছে। এখানে অনেকগুলো ঘর দেখছি, এখানে রয়েছে, পিছনে রয়েছে, সব এখানে কিন্তু এভাবে থাকছে এনারা। শাড়ি দিয়ে এভাবে ঘর বানিয়েছে, তার ভিতরে মানুষজন এখানে থাকে। দেখুন দেখেছেন মানে কীভাবে থাকে এনারাই জানে এর ভিতরে থাকা আদৌ সম্ভব কিনা। উপাসেও প্রচুর রয়েছে। আর এটা একদম সমুদ্রের ঠিক উল্টো দিকে, যেখানে গঙ্গাসাগরের পুণ্যস্নান হয়, সেই পুণ্যস্নানের সেই যে ঘাটটা, তার ঠিক উল্টো দিকে যে একটা পাইন বাগান রয়েছে, সেই বাগানের মধ্যে। তো স্নান সেরে চলে এলাম এই কপিলমুনি আশ্রমের সামনে। এখন পুজো দেব। তো এখান থেকে তার জন্য নিতে হবে ডালি। তো এই যে এখানে দোকান রয়েছে, এই ডালিগুলো রয়েছে। আচ্ছা, ডালি কত করে শুরু, কত থেকে শুরু? 50 টাকা রয়েছে। আচ্ছা, আর লাড্ডু আড্ডু দিয়ে 100 টাকা রয়েছে। লাড্ডু খাজা টাজা দিয়ে 150 টাকা রয়েছে। বাজানো শঙ্খ, লাড্ডুর, খাজা, নকুলনাড়া 3 রকম প্রসাদ রয়েছে। এটা হচ্ছে 300 টাকার মধ্যে। আচ্ছা, যেরকম নেবে, যে যেরকম নেবে, তাই তো? হ্যাঁ, 500 টাকা রয়েছে, 1000 টাকা রয়েছে, যে যেমন। তো এই যে এখন একটি ডালি নেব, ডালি নিয়ে আমরা যাব এই এখন পুজো দিতে। আচ্ছা মন্দির এখন কি মানে খালি ভিড় নেই তো? খালি আছে, লোক কম রয়েছে না? তো এই যে ডালি নিলাম কিনে, এখন যাব এই যে মন্দিরের সামনে, এই যে বিল্ডিং করা রয়েছে, এই বিল্ডিং থেকে আমরা নিলাম। তো এখন যাব সামনে মন্দিরে গিয়ে, এখন গিয়ে পুজোটা দিয়ে আসি। তো এই ডালিটা নিল, এটা 150 টাকা নিল। ফুল পড়ে গেল। আর এই দেখুন এখানেই কিন্তু এই ডালিগুলো এগুলো বিক্রি হচ্ছে। এখানে আমরা গাড়িতে এসেছি, গাড়িটা রাখা রয়েছে। আর এই যে হাওয়াতে একটা ফুল পড়েও গেল। এত পরিমাণে হাওয়া দিচ্ছে, ফুল পর্যন্ত পড়ে যাচ্ছে। তো যাই, মন্দিরের ভিতরে গিয়ে আগে পুজোটা দিয়ে আসি। আর মন্দিরের সামনেই কিন্তু রয়েছে এমন আখের রসের দোকান রয়েছে, কালকে দেখিয়েছিলাম আপনাদের। আর এখানে কিন্তু এই যে যারা মানসা করে, তারা কিন্তু এইভাবে এখানে এই ধাগাগুলো বেঁধে রাখে। দেখো আগে পুজো দিয়ে আসি, দাঁড়া। তো ওটা দিয়েই এই যে ভেতরে প্রবেশ করতে হবে, কিন্তু এখানে লেখা রয়েছে ভিতরে ক্যামেরা ছবি অ্যালাউ নেই। এটাই কিন্তু মন্দিরের ভেতরটা। এখানে যে হনুমানজি রয়েছে, এটা রাধাকৃষ্ণ। এখন রাধাকৃষ্ণ কত সুন্দর একটি মূর্তি করা রয়েছে। এখানে হনুমানজি, ও এটা নরসিংহ ভগবান ছিল। এই যে কপিলমুনি। দিয়ে দিলাম পুজো দেওয়ার জন্যে।
তো এইভাবেই কিন্তু এখানে এই যে পুজো হয়। কিছু ফুল চেঞ্জ করে দিল। এখানে রয়েছে শিব পার্বতী, এখানে রয়েছে বিশালাক্ষী, বনদেবী, দেবরাজ ইন্দ্র, সমস্ত রকম দেবদেবীদের কিন্তু এখানে মূর্তি করা রয়েছে। এখানে রয়েছে মা কালী, জয় মা। এটাই কিন্তু ভেতরটা, এখানেই পুজো হয় আর এর জন্যই কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। দেখুন সবাই এভাবে কিন্তু এখানে পুজো দিচ্ছে। আর এখানে না আছে কোনো পান্ডা, না আছে কোনো দালাল চক্র। এখানে পুজো দাও, ভগবানের পায়ে ঠেকিয়ে দিল, তারপর এখানে বসে নিজের মনের কামনা, মনের আশা ভগবানের সামনে বলো। এটা কিন্তু একটা দারুণ সিস্টেম। কোথায় দিত এখানে? দেখুন মন্দিরের সামনে কত এভাবে ভেড়া রয়েছে, মানুষজন খাবার দিচ্ছে, সেগুলো তারা খাচ্ছে। আর প্রচুর পায়রা থাকে এখানে। এখনও মনে হয় নেই, একটা পায়রা দেখা যাচ্ছে না, সব আবার চলে আসবে সময় হলেই। আর এটাই কিন্তু মন্দিরের একদম সামনে। দেখুন আর চারিপাশে ওপাশে যে রয়েছে সব নাগা সাধুরা, তাদের আখড়া রয়েছে, সব তারা এখানে বসে রয়েছে। নাগা সাধুদের দেখানো যাবে না, কারণ ভিডিও মানে ডিলিট করে দেবে ইউটিউব। এটা একদমই মানে দেখানো যায় না। ঠিক পুজো দেওয়া সম্পন্ন হলো, এখন আমরা বেরিয়ে গেলাম। আমাদের দেরি করলে হবে না, আমাদের খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ আকাশের কিন্তু অবস্থা খুব একটা ভালো না, পুরো মেঘলা ওয়েদার। তো এই গঙ্গাসাগরে আপনারা আসলে অনেক পথ আছে। কাকদ্বীপ হয়ে আসলে নদীপথে অল্প সময় লাগে, আধ ঘন্টা লাগে। আর নামখানা হয়ে আসলে নদীপথে একটু বেশি সময় লাগে। তারপর ওখান থেকে একটু রোডের দূরত্ব কম, আর কাকদ্বীপ হয়ে আসলে রোডের দূরত্ব 30 কিলোমিটার মতো। তো আমি নামখানা হয়ে আগেরবার এসেছিলাম, তো সেই ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারেন। আর এটা তো আপনারা দেখছেনই। তো এই ছিল এই গঙ্গাসাগরের ভিডিও। মেলা ছাড়াও গঙ্গাসাগরে কত মানুষ আসে প্রতিদিন, সেটা দেখবার জন্যই আমরা এসেছিলাম, এবং মেন উদ্দেশ্য ছিল পুজো দেব। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। হর হর মহাদেব।